শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং ওগুলো পর্যালোচনা করে থাকি। চলে যাচ্ছি মূল আয়োজনেই। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে, যদিও এখনও পর্যন্ত সবগুলো পত্রিকা এসে পৌঁছেনি আমার হাতে, শুধুমাত্র সময় আলো পত্রিকা রয়েছে, সেটির সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। পরবর্তী যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক, আমরা জানি যে গতকালকে বাংলাদেশে বাজেট প্রকাশ করা হয়েছে। যদিও এটি বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশে এখন কিন্তু সংসদ নেই, নির্বাচিত কোনো সরকার নেই, ফলে এবার বেশ কিছু ভিন্ন প্রেক্ষাপটে বাজেট পেশ করা হয়েছে। আমরা সেখানে দেখছি যে এবারে আসলে সংসদ ছাড়া বাজেট পেশ করা হয়েছে। বিটিভিতে গিয়ে রেকর্ডকৃত বক্তব্য সেখানে চালানো হয়েছে, একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা সবসময় দেখি বাজেটের এক ব্রিফ কেস থাকে, ব্রিফ কেস নিয়ে যিনি বাজেট ঘোষণা করেন তিনি কিন্তু গিয়ে থাকেন সেখানে। আমরা সেই ব্রিফ কেস এবারে দেখিনি এবং প্রতি বছর যেটি করা হয় যে জুনের প্রথম বৃহস্পতিবার সেই বাজেট কিন্তু ঘোষণা করা হয়। এবার কিন্তু সেই বৃহস্পতিবারে না করে সোমবারে করা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এবার ভিন্ন এক প্রেক্ষাপট, ভিন্ন এক দেশের পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে বেশ কিছু নতুনত্ব রয়েছে এবং ক্রমবর্ধমান যেই দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি উন্নতি করবার জন্য কিন্তু বেশ কিছু উদ্যোগ আমরা দেখেছি নেওয়া হয়েছে। সেইখানের মধ্যে অনেকেই এটি নিয়ে নানান ধরনের সমালোচনা করেছেন। আমরা দেখছি সিপিডি থেকে বলা হয়েছিল যে আসলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি এবং তারা প্রশ্ন তুলছিলেন যে বিগত সরকারের আমলে যারা অবৈধভাবে টাকা কামিয়েছিল সেই অবৈধভাবে কালো টাকা যেটিকে বলা হয় সেই কালো টাকা সাদা করবার সুযোগ কিন্তু বেশ কয়েক জায়গায় রয়েছিল বলে সেটি নিয়েও কিন্তু আগে থেকে সমালোচনা করে আসছিলেন সিপিডি সহ অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে। কিন্তু এবারের বাজেটেও সবার ধারণা ছিল যে এবার হয়তোবা সেই ধরনের কোনো সুযোগ রাখা হবে না, কারণ সেই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে যারা অবৈধভাবে টাকা কামায় তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়। তবে এবারেও সেই ধরনের একটি সুযোগ কিন্তু রাখা হয়েছে। অ্যাপার্টমেন্ট অথবা অন্য যেসব জিনিস কিনলে কিন্তু সেই কালো টাকা সাদা করা যাবে। এবং একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের অন্যতম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে খুব বেশি আমূল পরিবর্তন কিন্তু আনা হয়নি এই বাজেটের মধ্যে, গতানুগতিক একটি বাজেট পেশ করা হয়েছে। সেই জায়গা থেকে এই যে গতকালকে যে বাজেট অনুষ্ঠিত হয়ে গেল সেই বাজেটের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে অনেকেই প্রশংসা করেছেন এবং অনেকেই নানান বিষয় নিয়ে সমালোচনা করেছেন। প্রশংসার যে জায়গা সেটি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। আমরা দেখেছিলাম যে বিগত কয়েক বছর আসলে শিক্ষা খাতকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছিল বিগত সরকার। সেই জায়গা থেকে শিক্ষাকে ঘুরে দাঁড়ানোর জন্য, শিক্ষা ব্যবস্থাকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বড় একটি বাজেট এই খাতে দেওয়া হয়েছে এবং একই সাথে আমরা দেখছি যে স্বাস্থ্য খাত এবং জনপ্রশাসন খাতেও গুরুত্ব দেওয়া হয়েছে যে যাতে করে এই খাত যেগুলো রয়েছে সেই খাতগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে। অন্যদিকে আমরা দেখছি যে নির্বাচনকালীন যেই সরকার, এই সরকার কিন্তু নির্বাচনের একটি বড় বাজেট এবার রেখেছে। অর্থাৎ বিগত বছরে নির্বাচনের জন্য যে বাজেট রাখা হয়েছিল সেই বাজেটের প্রায় 3 গুণ বেশি কিন্তু বাজেট করা হয়েছে নির্বাচনের সময়ে। অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আমরা দেখছি সেখানে এবারে আয় দেখানো হয়েছে 5,64,000 কোটি, ঘাটতি রয়েছে 2,26,000 কোটি, বাজেটের আকার দাঁড়িয়েছে 7,90,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট টেলিভিশন ও রেডিওর মাধ্যমে পেশ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। নির্বাচন সামনে রেখে এসির বরাদ্দ বাড়ল, বৈষম্যের দুষ্ট চক্র থেকে মুক্তির প্রত্যয় অর্থ উপদেষ্টার। মোবাইল সহ দাম বাড়বে যেসব পণ্যের, চিনি দুধ সহ যেসব পণ্যের দাম কমবে। আমরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেখছিলাম। নিচের দিকে ফাহমিদা খাতুন, সিপিডি থেকে বলা হচ্ছিল বাস্তবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। বিএনপি থেকে বলা হয়েছে আগের সরকারের ধারাবাহিকতায় রয়েছে, খুব বেশি পরিবর্তন আনা হয়নি। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অভ্যুত্থান পরবর্তী বাজেটে নতুনত্ব নিয়ে আমরা দেখছিলাম যে আসলে এবারের বাজেট নিয়ে রাজনৈতিক নেতাদের এবং বিশেষ করে অর্থনৈতিক যেই সংগঠন রয়েছে সিপিডি, সেই সিপিডির যেই সমালোচনা সেখানে কিন্তু বাজেট নিয়ে খুব বেশি সন্তোষ প্রকাশ করার মতো কোনো ঘটনা আমরা দেখিনি। দর্শক, সময় আলোর সেটি ছিল আপনাদের এখন যেটি জানালাম সেটি বাজেট নিয়ে তাদের একটি আলাদা আয়োজন ছিল। সময় আজকে প্রধান যে সংবাদ শিরোনামগুলো করেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, ডিসেম্বরে অনড় বিএনপি, চাপ দেবে না জামায়াত, জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে জাতীয় নির্বাচন নিয়ে আগের অবস্থানে অনড় রয়েছে বিএনপি। এটি আমরা ডিসেম্বরে ভোটের দাবি পুনর্ব্যক্ত করলো দলটি এবং নির্বাচন ডিসেম্বরের পর পিছিয়ে যাওয়ার কোনো কারণও দেখছে না বিএনপি। আমরা দেখছিলাম যে গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা যে বৈঠক, সেই দ্বিতীয় দফা বৈঠকের শুরুর আগে বৈঠকের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সব রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বৈঠক করেছেন। সেই বৈঠকে শেষে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা কিন্তু তাদের যেই
অভিব্যক্তি সেটি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন। সেই জায়গা থেকে এনসিপি তাদের আগের অবস্থানে অনড় রয়েছে। তারা জুলাই সনদের আগে নির্বাচন কোনোভাবেই চায় না এবং তারা কিন্তু সংস্কার বিচারকে আগে থেকেই প্রাধান্য দিয়ে আসছিলেন। অন্যদিকে জামায়াত ইসলামের যে নেতারা কর্মী রয়েছেন তারা কিন্তু সংস্কারের পক্ষে এবং নির্বাচন তারা চাইছেন, কিন্তু আসলে নির্বাচনের জন্য সরকারকে চাপাচাপি তারা করবেন না। সরকার যখন চায় তখনই তারা সেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন। অন্যদিকে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে আগে থেকেই কিন্তু বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই যাতে ভোট অনুষ্ঠিত হয়। আমরা দেখছিলাম যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু নেতাকর্মীদের ইতিমধ্যেই এবং সাধারণ জনগণ যারা রয়েছেন বাংলাদেশের তাদেরকে বলেছেন যে আসলে ডিসেম্বরের মধ্যেই ভোট হবে, সেটি নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা কিন্তু জানিয়েছেন। সেই জায়গায় আমরা দেখছিলাম যে দলটির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এর আগেও একটি অনুষ্ঠানেও জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেছিলেন যে আসলে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার একটি যৌক্তিকতাও নেই। গতকালকে যে সংস্কার কমিশনের সাথে বৈঠক, সেই বৈঠক শেষেও তিনি একই ধরনের কথাই বলেছেন যে আসলে যেই বিষয়গুলো একমত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা সংস্কার প্রস্তাব সেই বিষয়গুলো এক হয়েছে, সেগুলো আসলে সংস্কার করতে 1 মাসের বেশি সময় লাগবার কথা নয়। অন্যদিকে আমরা দেখছি যে আসলে যেই বিষয়গুলোতে মতানৈক্য রয়েছে সেই মতানৈক্যের বিষয়গুলো নিয়ে 2 দফার বৈঠক কিন্তু শুরু হবে আজ থেকে। সেটি ফরেন সার্ভিস একাডেমিতে আমরা দেখছি যে আজকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেখানে যাবেন এবং প্রথমেই বিএনপির নেতাকর্মীদের সাথে বৈঠক শুরু হবে। দর্শক, ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল, 6 আসামির যাবজ্জীবন। দর্শক, আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট এবং সেই হাইকোর্টের রায়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন আসামি যিনি রয়েছেন সিনহা, মেজর সিনহার যে বোন, তার বোন কিন্তু বলেছেন যে আসলে এই যে রায় হয়েছে সেই রায় ভালো হয়েছে, তবে সেটি হচ্ছে যে আসলে কবে নাগাদ কার্যকর হবে, বাস্তবায়ন হবে সেটি একটি দেখবার বিষয়। তিনি বলছেন যে আসলে দ্রুত কার্যক্রম শেষ করে দ্রুত যাতে এই ফাঁসির রায়গুলো কার্যকর করা হয় সেই কারণে তিনি বলছেন। এবং আমি দেখলাম রাষ্ট্রপক্ষ থেকে ওই রায়ের উপর সন্তোষ প্রকাশ করা হয়েছে। নিচের দিকে আমরা দেখছি যে জামায়াতের সঙ্গে বৈঠক, নিবন্ধন ফিরিয়ে দিতে ইতিবাচক এসি। ঈদকে ঘিরে সক্রিয় মৌসুমি অপরাধীরা, জাল টাকার কারবারিদের টার্গেট পশুর হাট মার্কেট, গণপরিবহনে দৌড়াতো বাড়ছে অজ্ঞান পার্টি মলম পার্টি। সারা দেশে একযোগে 252 বিচারককে বদলি। দর্শক, আমরা দেখলাম যে সারা দেশে বিভিন্ন আদালতে 252 জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও 12 জন সিনিয়র সহকারী জাজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে দেখছিলাম যে এই যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু রদবদল করা হয়েছে। দর্শক, আমরা সময়ের আলোর পত্রিকার শেষের পাতার যে সংবাদ শিরোনামগুলো সেটিও আপনাদেরকে জানাচ্ছি। শেষের পাতায় আমরা দেখছিলাম যে হামজাকে নিয়ে সমর্থকদের বাড়তি উন্মাদনা, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা বেষ্টনী, ক্রীড়াঙ্গনে 2423 কোটি টাকার প্রস্তাব, হোয়াইট ওয়াশেও হতাশ নন সিমন্স, তাসকিন মুস্তাফিজ না থাকার আক্ষেপ। আমরা সময় বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি আজকে নতুন বাংলাদেশে পুরনো বাজেটের আকার 7,90,000 কোটি, রাজস্ব আয় 5,64,000, অনুন্নয়ন ব্যয় 4,86,900 কোটি, এডিপি 2,30,000 কোটি, ঘাটতি 2,26,000 কোটি টাকা। 3 বাজেট, কে দেবে আশা কে দেবে ভরসা, আপদে এনসিপি বিপদে দেশ, শাহ সিমেন্টে গিলে খাচ্ছে নদী, বেসরকারি খাত ঋণ পাবে না। ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। 26 দলের মধ্যে 23টি ডিসেম্বরে নির্বাচন চাই, সংস্কার নিয়ে বৈঠক, আবেগঘন বক্তব্য প্রধান উপদেষ্টার। এদের ডিপ্লোমাটি নিবন্ধ, অন্তর্বর্তী সরকার যে কারণে আগাম নির্বাচনের বিপক্ষে। আমরা দেখছিলাম যে পরবর্তীতে বাজেট নিয়ে প্রতিক্রিয়া আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত। বাজেট রূপান্তরের বদলে সংখ্যার খেলা হয়ে দাঁড়িয়েছে। এসির সঙ্গে বৈঠক, প্রতীক ও ফিরে পাওয়ার প্রত্যাশা জামায়াতের। আমরা দেখছিলাম যে আসলে বিভিন্ন সময়ে
নির্বাচনের নিবন্ধন নিয়ে জামাত ইসলামের যে নিবন্ধন সেই নিবন্ধন নিয়ে ফিরিয়ে দিতে কিন্তু নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এবং এরপরে আমরা দেখছিলাম যে তারা আসলে নিবন্ধন ফিরে পাওয়ার পরে এরপরে তাদের যেই প্রত্যাশা ছিল সেটি হচ্ছে যে তাদের যে প্রতীক ছিল দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লাও যাতে তারা ফিরে পায় সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন। এবং গতকালকে কিন্তু তারা বৈঠক করেছে এবং সেই বৈঠকে তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে আসলে তারা তাদের যেই কাঙ্ক্ষিত যেই প্রতীক সেই প্রতীকও তারা ফিরে পাবেন এবং সেটি আসলে তাদের প্রত্যাশা। এবং সেই কারণেই তারা কিন্তু তাদের যে প্রত্যাশার কথা সেটি তারা গতকালকেও ব্যক্ত করেছেন। দর্শক, আমরা জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। এবার আমরা আপনাদেরকে আমার হাতে পত্রিকাগুলো এসে পৌঁছে গেছে, আমরা সেই পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব। আমরা দেখছি যে দেশ রূপান্তর আজকে যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সেই বাজেট নিয়ে তারা একটি বিশেষ আয়োজন করেছে, কুরপত্র আকাঙ্ক্ষায় নতুন দিশা। এরপরে তারা পত্রিকাতে যেটি প্রধান সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। দেনার গ্লানি গোছানোর পথ, বাজেটে ব্যয় 7,90,000 কোটি। রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, রাজস্ব আয়ের সঙ্গে সঙ্গতিহীন বাজেট, বিএনপি পাচারের অর্থ ফেরাতে স্পষ্ট পরিকল্পনা নেই। জামায়াত ইসলাম মূল্যস্ফীতি রোধ করতে গিয়ে মন্দা সৃষ্টির বাজেট, সুদ গুনতে ব্যয় হবে 1,22,000 কোটি টাকা। বলছিলাম যে দাম বাড়তে পারে কী কী পণ্যের, দাম কমতে পারে কী কী পণ্যের, সেই ধরনের একটি খসড়াও কিন্তু এখানে দেওয়া আছে। এটি দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। রয়েছে নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। সেই বাজেট নিয়েই সবাই সংবাদ করেছে। টাকা পাচারকারীদের জন্য দুঃসংবাদ, বাজেটে আশাবাদ আছে ঘাটতি কৌশলে প্রবৃদ্ধি নয় সামগ্রিক উন্নয়নে নজর, বৈষম্যহীন দেশ গড়ার গুরুত্ব, মধ্যবিত্তের চাপ বাড়তে পারে। এমনি আমরা দেখছিলাম যে আসলে মধ্যবিত্তের চাপ কিন্তু দর্শক এমনিতেই সবসময়ই থেকে যায়, সেই জায়গা থেকে এবারের বাজেটে কিন্তু মধ্যবিত্তরা আরও বেশি বিপদে পড়তে পারেন বলে অনেকেই ধারণা করছেন। দাম বাড়বে মোবাইল, ফ্রিজ, এসি, ব্লেন্ডার সহ একগুচ্ছ পণ্যের। বাজেটের উপর জামায়াতের প্রতিক্রিয়া, নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশানুরূপভাবে প্রতিফলিত হয়নি। এরপরে ডক্টর জাহিদ হোসেনের বাজেট বিশ্লেষণ, করনীতিতে সাহসী হলেও ব্যয়ের দিকে গতানুগতিক, বাজেট ছোট হলেও রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে সিপিডি, প্রণোদনা ছাড়াও পুঁজিবাজারের সংকট উত্তরণে দরকার ভালো শেয়ার ও তারল্যের যোগান। এই ছিল নয়াদিগন্তের সংবাদ শিরোনাম। এরপর রয়েছে যুগান্তর পত্রিকা, করজালে নিরুত্তাপ বাজেট, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে বক্তৃতা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যমত্যে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার, প্রায় দল দ্রুতই নির্বাচনের তারিখ চায়। মূল্যস্ফীতি ও রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব, বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশনা নেই, শিল্প ব্যবসায় করের বোঝা বাড়ল, দাম বাড়বে ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ব্লেড, বাস, ট্রাক, দাম কমবে আইসক্রিম সহ বেশ কিছু পণ্যের। গতানুগতিকতা অতিক্রম করতে পারেনি এবারের বাজেট ডক্টর মাহবুবুল্লাহ। এই ছিল যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। দর্শক, রয়েছে ইত্তেফাক পত্রিকা, ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। অর্থনৈতিক সংকটের স্বীকৃতি, ধীরে উত্তরণের আশা, জাতীয় বাজেট। এর পাশে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা হয়েছে গতকাল। কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 30 দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি, জামায়াত। এপ্রিলের মধ্যে স্থির সংস্কার দাবি এনসিপির। ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা হবে, যে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে প্রধান উপদেষ্টা। এরপর নিচে দেখছি আবারও সেই বাজেটের সংবাদ। পাশে আমরা দেখছি বাজেট নিয়ে প্রতিক্রিয়া, রাজস্ব আদায়ের লক্ষ্য বাস্তবায়নযোগ্য নয়, তবে উদ্যোগ সাহসী। ডক্টর জাহিদ হোসেন, দাম বাড়তে পারে কমতে পারে সেই একটি চিত্র দেওয়া রয়েছে। করমুক্ত আয়সীমা বাড়েনি, বাড়বে পরের বছর। নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1,000 টাকা নির্ধারণের প্রস্তাব। ইন্টারনেট ও মোবাইল সেবায় খরচ কমছে, দাম বাড়তে পারে মোবাইল ফোনের। দর্শক, আমার হাতের বেশ কিছু পত্রিকা রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাতে পারছি না। তবে আজকে যে পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংবাদ ছিল সেটি হচ্ছে গতকালকে আমরা বাজেট দেখেছি। সেই বাজেটের পরে আমরা দেখলাম যে সেই একই দিনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে প্রধান উপদেষ্টার সাথে এবং সংস্কার কমিশনের সাথে। যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠক কিন্তু বৈঠকে বাংলাদেশের সব মানুষের আগ্রহ ছিল যে আসলে সেই বৈঠক থেকে নতুন কোনো বার্তা আসে কিনা। যখনই আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে
ডাকেন তখনই কিন্তু আমরা দেখি যে আসলে সবাই অপেক্ষা করতে থাকেন যে আসলে নতুন কোনো খবর বা নির্বাচনের অথবা দেশের পরিবর্তনের জন্য নতুন কোনো মেসেজ আসে কিনা। এর আগেও আমরা দেখেছিলাম যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা জায়গায় তিনি কিন্তু অনড় রয়েছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর যেগুলো রয়েছে তারাও কিন্তু তাদের অবস্থান অনড় রয়েছে। আমরা দেখেছিলাম এর আগে সাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু বলছিলেন যে এই শুধুমাত্র আয়োজন এবং অনুষ্ঠান কিন্তু হয়, কিন্তু মূলের কাজের কাজ সেটি কিন্তু আসলে হয় না। আসলে তারা চাচ্ছেন যে আসলে ডিসেম্বরের মধ্যে ভোট, সেই ভোটের কোনো কার্যক্রম, ভোটের কোনো রোডম্যাপ এখন প্রকাশ না করায় নানানভাবে কিন্তু অন্তর্বর্তী সরকার সহ বিভিন্নভাবে মহল থেকে তারা কিন্তু চাপের মধ্যে রয়েছেন। আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না। আমরা দেখছি তারা কিন্তু বলছিল যে বিএনপির সাথে শরিক যে দলগুলো রয়েছে, এরকম 23টি দল রয়েছে, তারা কিন্তু সবাই আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। তবে শুধু নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত এবং এনসিপির মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমরা দেখছি যে জামায়াত ইসলামীও নির্বাচন চাই, কিন্তু তারা আসলে নির্বাচনের জন্য সঠিক কোনো তারিখ আসলে দিয়ে আসলে চাপাচাপি করছেন না। তারা বলছেন যে সংস্কার করে সরকার যখন এটি মনে করবে তখন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। অন্যদিকে এনসিপি বলছেন যে জুলাই সনদ করার আগে কোনোভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় এবং সংস্কার বিচারের পরেই আসলে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে তারা কিন্তু জোর দিয়েছেন। দর্শক, অন্যদিকে আমরা দেখছিলাম যে এবারের বাজেট নিয়ে আসলে সবগুলো পত্রিকাতে বিশেষ আয়োজন আমরা করতে দেখেছি এবং সবগুলো পত্রিকাই করেছে। আলাদা করে তারা একটি পাতাও ছাপিয়েছে সেই বাজেটের জন্য। সেই বাজেটে বেশ কিছু বিষয় ছিল, বাজেটে প্রতিক্রিয়া ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, জামাত ইসলাম, বিএনপি সহ সিপিডির আমরা দেখলাম প্রতিক্রিয়া। এবং অন্যদিকে সেই বাজেট নিয়ে খবর প্রকাশ করা হয়েছে পত্রিকাগুলোতে আজকে যে আসলে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে, কোন কোন জিনিসের দাম কমতে পারে, এবং একই সাথে সেই বাজেট যেটি হয়েছে সেই বাজেট আসলে কাদের উপরে প্রভাব বেশি পড়বে, কারা আসলে এই বাজেটের উপকারভোগী হবেন সেটি নিয়ে কথা বলছেন। তবে এইবারের বাজেট যেটি হয়েছে সেই বাজেটে আসলে উপকারভোগী কারা হবেন তার চেয়ে বেশি আসলে কারা আসলে বেশি বিপদে পড়বেন সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে যারা অবৈধভাবে বিদেশে টাকা পাচার করে তাদের বিরুদ্ধে কিন্তু এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই জায়গা থেকে আশা করা যায় যে আসলে বাংলাদেশ থেকে বিগত সময়ে যে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে সেই সব টাকাগুলো এখন আর বিদেশে পাচার হবে না। নিশ্চয়ই সেই ব্যাপারে সরকার আন্তরিকতার সাথে কাজ করতেছে এবং বিগত সময়ে যে টাকাগুলো বিদেশে চলে গিয়েছে সেই টাকাগুলোও কিন্তু আনবার জন্য বেশ কিছু উদ্যোগ কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখছিলাম যে গতকালকে বাংলাদেশের যে দল সেই দল কিন্তু ফিরে এসেছেন সেই জায়গায় একেবারে যেই লজ্জার বার্তা সেই বার্তা নিয়েই ফিরে এসেছেন। আসলে 3 ম্যাচ সিরিজের 3টিতেই তারা হেরেছেন। সেই জায়গা থেকে যদিও তারা আক্ষেপ করছিলেন মুস্তাফিজ এবং তাসকিনের দলের না থাকা নিয়ে, তো বাংলাদেশ দলের যে ব্যাটিং ব্যর্থতা সেই ব্যাটিং ব্যর্থতাও কিন্তু অনেকের নজরের সামনে চলে এসেছে। আমরা দেখছিলাম যে যারা বাংলাদেশ দলের যারা সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা রয়েছিলেন সবাই কিন্তু প্রায় এখন অবসরে চলে গেছেন। সেই জায়গা থেকে এই শূন্যতাটি হয়তো যারা নতুন রয়েছেন তারা হয়তো কাটিয়ে উঠতে পারছে না। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ ব্যক্তি অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।